বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজ ২৪ জুন ২০২৬। নবম পে স্কেল নিয়ে আলোচনার বেশিরভাগটা হয় দুটো দিক থেকে। একটি হলো কর্মচারীরা কি চান, আরেকটি হলো সরকার কি দিচ্ছে বা দিচ্ছে না। কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রায় বাদ পড়ে যায়, সেটা হলো সরকার আসলে কতটা কঠিন অবস্থায় আছে, পে স্কেল দিতে চাইলেও কোন কোন বাধা সামনে দাঁড়িয়ে, এবং সেই বাধাগুলো পার হওয়ার পথ কী। আজকের ভিডিওতে আমরা সেই প্রশ্নগুলোর গভীরে যাব। কর্মচারীদের পক্ষ নয়, সরকারের পক্ষ নয়, একজন নিরপেক্ষ বিশ্লেষকের চোখে দেখব পে স্কেল বাস্তবায়নের পুরো ছবিটা। এই ভিডিওতে যা থাকবে তা হয়তো অনেক জায়গায় পাবেন না, কারণ চ্যালেঞ্জের কথা বললে কেউ কেউ ভাবেন পে স্কেলের বিরোধিতা করা হচ্ছে, আবার সমস্যার কথা না বললে বাস্তবতা অনুধাবন হয় না। আমরা আজ দুটোই বলবো, চ্যালেঞ্জ এবং সমাধান। একদম শেষ পর্যন্ত সাথেই থাকুন। প্রথম অধ্যায়, বড় প্রশ্নটা কি, চাইলেই কি দেওয়া যায়? দর্শক, একটু সহজ প্রশ্ন দিয়ে শুরু করি। ধরুন একজন বাবার ৩টি সন্তান আছে। তিনি চান তিনজনকেই ভালো স্কুলে পড়াবেন, ভালো খাওয়াবেন, ভালো পোশাক দেবেন। ইচ্ছা আছে, মন আছে, কিন্তু মাসিক আয় সীমিত। তাহলে কি করবেন তিনি? সব চাহিদা একসাথে পূরণ করার চেষ্টা করলে হয়তো সংসারে ঋণ বাড়বে, আবার কিছু না করলে সন্তানরা কষ্ট পাবে। সরকারের অবস্থাটা অনেকটা এরকমই। ২২ লাখ কর্মচারীর বেতন বাড়াতে চায়, কিন্তু টাকা কোথা থেকে আসবে, কিভাবে আসবে, অর্থনীতিতে কি প্রভাব পড়বে? এই প্রশ্নগুলোর উত্তর না জেনে সিদ্ধান্ত নিলে ভুল হতে পারে। তাই চ্যালেঞ্জগুলো বোঝা দরকার। চলুন একে একে দেখি। দ্বিতীয় অধ্যায়, প্রথম চ্যালেঞ্জ, রাজস্ব আয়ের সংকট। দর্শক, সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো রাজস্ব আয়। বাংলাদেশে রাজস্ব আয়ের প্রধান উৎস হল ভ্যাট বা মূল্য সংযোজন কর, আয়কর এবং আমদানি শুল্ক। এই তিনটি মিলিয়ে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর প্রতি বছর লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। কিন্তু বাস্তবে কি হচ্ছে? গত কয়েক বছর ধরে এনবিআরের রাজস্ব সংগ্রহ লক্ষ্যমাত্রার চেয়ে পিছিয়ে থাকছে। ব্যবসায়ীরা কর ফাঁকি দিচ্ছেন, অনেক প্রতিষ্ঠান করের আওতার বাইরে, অনানুষ্ঠানিক অর্থনীতি বড়। এই পরিস্থিতিতে যদি সরকার ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা পে স্কেলে খরচ করে, তাহলে বাকি সরকারি ব্যয়ের জন্য টাকা কোথা থেকে আসবে? রাস্তাঘাট, হাসপাতাল, স্কুল, সেনাবাহিনী, পুলিশ, এইসব খরচ কিন্তু থামবে না। এই হিসাবটাই সরকারের সবচেয়ে বড় মাথা ব্যথা। সমাধান কি হতে পারে? রাজস্ব বাড়ানোর পথ একটাই, করের আওতা বাড়ানো। যারা এখনও ট্যাক্স দেন না কিন্তু দেওয়ার কথা, তাদের আওতায় আনতে হবে। ডিজিটাল লেনদেনের উপর কর কার্যকরভাবে আদায় করতে হবে। বড় ব্যবসা প্রতিষ্ঠানের কর ফাঁকি বন্ধ করতে হবে। এনবিআর যদি রাজস্ব আদায়ে আরও দক্ষ হয়, তাহলে পে স্কেলের অর্থায়ন অনেকটা সহজ হয়ে যায়। তৃতীয় অধ্যায়, দ্বিতীয় চ্যালেঞ্জ, ঋণের বোঝা ও সুদ পরিশোধের চাপ। দর্শক, বাংলাদেশের বর্তমান ঋণ পরিস্থিতিটা একটু জানা দরকার। দেশে বর্তমানে বিদেশি ঋণ ও অভ্যন্তরীণ ঋণ মিলিয়ে সরকারের ঋণের বোঝা যথেষ্ট বড়। এই ঋণের সুদ পরিশোধেই সরকারের বাজেটের একটি বড় অংশ চলে যায়। ২০২৬ থেকে ২৭ অর্থ বছরের বাজেটে সুদ পরিশোধ বাবদ বরাদ্দ রাখতে হয়েছে বিশাল অঙ্কের। এই সুদ কিন্তু না দিলে চলবে না। ঋণ পরিশোধে ব্যর্থ হলে দেশের আন্তর্জাতিক সম্মান ক্ষুণ্ণ হবে, বিদেশি বিনিয়োগ কমবে, আরও ঋণ পাওয়া কঠিন হবে। তাই পে স্কেলের জন্য টাকা বরাদ্দ করার সময় এই সুদের ভার মাথায় রেখেই করতে হচ্ছে। সমাধান কি হতে পারে? বিদ্যমান ঋণ পুনর্গঠন বা রিফাইন্যান্সিং করে সুদের হার কমানোর সুযোগ আছে। বিদেশি সংস্থাগুলোর সাথে আলোচনা করে কম সুদে দীর্ঘমেয়াদী ঋণে রূপান্তর করা সম্ভব। এছাড়া অপ্রয়োজনীয় সরকারি ব্যয় কমিয়ে পে স্কেলের জন্য জায়গা তৈরি করা যায়। চতুর্থ অধ্যায়, তৃতীয় চ্যালেঞ্জ, মুদ্রাস্ফীতির ভয়। দর্শক, পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে অর্থনীতিবিদদের একটি বড় উদ্বেগ হলো মুদ্রাস্ফীতি। যুক্তিটা এরকম: সরকার যদি একসাথে ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা বাজারে ঢেলে দেয়, তাহলে বাজারে চাহিদা বাড়বে। ২২ লাখ কর্মচারীর হাতে হঠাৎ বেশি টাকা আসলে তারা বেশি কিনবেন। সেই চাহিদা মেটাতে যদি সরবরাহ না বাড়ে, তাহলে দাম বাড়বে। বাংলাদেশে ইতিমধ্যে মুদ্রাস্ফীতি বেশ উঁচুতে। এই অবস্থায় বাজারে অতিরিক্ত অর্থপ্রবাহ পরিস্থিতি আরও জটিল করতে পারে। এই ভয় থেকেই সরকার ৩ ধাপে পে স্কেল বাস্তবায়নের কথা ভাবছে। একবারে না দিয়ে ধীরে ধীরে দিলে মুদ্রাস্ফীতির চাপ কম হবে। কিন্তু এই যুক্তি কতটা সঠিক?
অর্থনীতিবিদদের একটি অংশ এই যুক্তির সাথে একমত নন। তারা বলছেন, বাংলাদেশে মুদ্রাস্ফীতির মূল কারণ সরকারি কর্মচারীদের বেতন নয়। এর কারণ হলো আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য ডলারের বিপরীতে টাকার দুর্বলতা এবং অভ্যন্তরীণ সরবরাহ শৃঙ্খলের সমস্যা। 22 লাখ কর্মচারী দেশের মোট কর্মজীবী মানুষের তুলনায় ছোট অংশ। তাদের বেতন বাড়লে বাজারে যে চাহিদা বাড়বে তা মুদ্রাস্ফীতিকে মারাত্মক প্রভাবিত করবে না বলেই তাদের মতো। সমাধান কি হতে পারে? পে স্কেল বাস্তবায়নের পাশাপাশি সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে। নিত্যপণ্যের বাজার নজরদারি বাড়াতে হবে, সিন্ডিকেট ভাঙতে হবে। এই কাজগুলো একসাথে হলে মুদ্রাস্ফীতির ঝুঁকি অনেকটা কমানো সম্ভব। পঞ্চম অধ্যায়, চতুর্থ চ্যালেঞ্জ, প্রশাসনিক জটিলতা। দর্শক, অর্থের পরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো প্রশাসনিক। একবার ভাবুন, কাজের পরিমাণটা কত বিশাল। 22 লাখ কর্মচারীর প্রত্যেকের বর্তমান বেতন খাতায় আছে। নতুন পে স্কেলে প্রত্যেকের বেতন আলাদাভাবে পুনর্নির্ধারণ করতে হবে। একে বলে পে ফিক্সেশন। প্রতিটি কর্মচারীর বর্তমান মূল বেতন দেখতে হবে, তার চাকরির মেয়াদ দেখতে হবে, গ্রেড, পদ, বার্ষিক ইনক্রিমেন্টের হিসাব করতে হবে। তারপর নতুন পে স্কেলের নিয়ম অনুযায়ী নতুন বেতন নির্ধারণ করতে হবে। এই কাজ 22 লাখ জনের জন্য করতে হলে কত সময় লাগবে, কত লোকবল দরকার? এটা শুধু হিসাবের কাজ নয়, সিস্টেমেও আপডেট করতে হবে। সরকারের আইবাস প্লাস প্লাস সিস্টেমে নতুন বেতন কাঠামো ঢোকাতে হবে। প্রতিটি মন্ত্রণালয়, বিভাগ, দফতর, উপজেলা পর্যন্ত আপডেট পাঠাতে হবে। এই প্রশাসনিক কাজটা করতে গিয়ে বিলম্ব হওয়াটা অস্বাভাবিক নয়। সমাধান কি হতে পারে? ডিজিটাল ব্যবস্থাপনা এখানে সবচেয়ে কার্যকর সমাধান। ইতিমধ্যে আইবাস প্লাস প্লাস সিস্টেম চালু আছে। যদি এই সিস্টেমে নতুন পে স্কেলের নিয়ম সঠিকভাবে প্রোগ্রাম করা যায়, তাহলে অনেক কাজ স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে। এর জন্য দরকার দক্ষ আইটি টিম, পর্যাপ্ত সময় এবং কেন্দ্রীয় সমন্বয়। সরকার যদি এই কাজ আগে থেকেই শুরু করে রাখে, তাহলে গেজেট প্রকাশের পরপরই নতুন বেতন চালু করা সম্ভব। ষষ্ঠ অধ্যায়, পঞ্চম চ্যালেঞ্জ, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা। দর্শক, বাংলাদেশ একা একটি দ্বীপ নয়, বৈশ্বিক অর্থনীতির সাথে সংযুক্ত। বিশ্বে যা হয় তার প্রভাব এখানেও পড়ে। গত কয়েক বছরে বিশ্ব দেখেছে কোভিড মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের সংকট। এই ঘটনাগুলো জ্বালানি, খাদ্য এবং পণ্যের দাম বাড়িয়েছে। বাংলাদেশে ডলারের বিপরীতে টাকার দাম কমেছে, আমদানি খরচ বেড়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ পড়েছে। এই অস্থির পরিবেশে বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়া ঝুঁকিপূর্ণ। সরকার তাই সতর্কভাবে এগোতে চাইছে, কিন্তু সতর্কতার সীমা কোথায়? অতিরিক্ত সতর্কতাও বিপজ্জনক, কারণ কর্মচারীদের বেতন না বাড়লে তাদের কর্মস্পৃহা কমে, দুর্নীতি বাড়ে, সরকারি সেবার মান পড়ে। এই ক্ষতিও কিন্তু অর্থনীতিকেই ভোগায়। তাই বৈশ্বিক অনিশ্চয়তাকে অজুহাত না বানিয়ে তার মধ্যেই সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই দক্ষ সরকারের পরিচয়। সমাধান কি হতে পারে? পে স্কেল বাস্তবায়নকে দেশীয় উৎপাদন বৃদ্ধির সাথে সংযুক্ত করতে হবে। কর্মচারীদের হাতে বেশি টাকা আসলে তারা স্থানীয় পণ্য কিনবেন। এতে দেশীয় উৎপাদন বাড়বে, অর্থনৈতিক চাকা সচল থাকবে। এভাবে পে স্কেল নিজেই অর্থনীতিকে সহায়তা করতে পারে। সপ্তম অধ্যায়, ষষ্ঠ চ্যালেঞ্জ, রাজনৈতিক সদিচ্ছা ও প্রশাসনিক দক্ষতার অভাব। দর্শক, এই চ্যালেঞ্জটা একটু ভিন্ন ধরনের। এখানে টাকার সমস্যা নেই, সমস্যাটা হলো সিদ্ধান্ত নেওয়ার ও বাস্তবায়নের। বাংলাদেশে অনেক ভালো সিদ্ধান্ত কাগজে আছে, কিন্তু বাস্তবে নেই, কারণ বাস্তবায়নের সময় নানা জটিলতা আসে। আমলাতান্ত্রিক ধীরগতি, বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের অভাব, রাজনৈতিক হিসাব নিকাশ, এইসব মিলিয়ে ভালো পরিকল্পনাও বাস্তবায়নে আটকে যায়। নবম পে স্কেলের ক্ষেত্রেও এই ঝুঁকি আছে। কমিশন রিপোর্ট দিয়েছে জানুয়ারিতে, 5 মাস পরেও গেজেট নেই। এই বিলম্বের পেছনে কি শুধু প্রযুক্তিগত বা আর্থিক কারণ, নাকি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোথাও আটকে আছে? সমাধান কি হতে পারে? পে স্কেল বাস্তবায়নে একজন শক্তিশালী ও সর্বোচ্চ ক্ষমতাপ্রাপ্ত সমন্বয়কারী নিয়োগ করতে হবে, যিনি সব মন্ত্রণালয়কে একসাথে নিয়ে কাজ করবেন। একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে হবে এবং সেই সময়ের মধ্যে কাজ শেষ না হলে জবাবদিহিতার ব্যবস্থা রাখতে হবে। অষ্টম অধ্যায়, সপ্তম চ্যালেঞ্জ, 3 ধাপের পরিকল্পনায় ক্ষোভ সামলানো। দর্শক, সরকারের সামনে একটি রাজনৈতিক চ্যালেঞ্জও আছে। 3 ধাপে পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনায় কর্মচারীরা ক্ষুব্ধ। তারা বলছেন, 1 ধাপে পূর্ণ বাস্তবায়ন চাই। আন্দোলনের হুমকি আছে, কর্মবিরতির সম্ভাবনা আছে। সরকার যদি কর্মচারীদের ক্ষোভ সামলাতে না পারে, তাহলে পরিস্থিতি জটিল হবে।
আবার কর্মচারীদের দাবি মেনে একসাথে সব দিতে গেলে আর্থিক চাপ বাড়বে। এই দুটো দিকের মধ্যে ভারসাম্য রাখাটাই সরকারের রাজনৈতিক চ্যালেঞ্জ। সমাধান কি হতে পারে? সরকারকে কর্মচারীদের সাথে সরাসরি সংলাপে বসতে হবে। শুধু ঘোষণা নয়, আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য মধ্যম পথ বের করতে হবে। উদাহরণ হিসেবে বলা যায়, প্রথম ধাপে 50% বৃদ্ধির বদলে যদি 70 থেকে 80% বৃদ্ধি করা হয়, তাহলে কর্মচারীরা হয়তো দ্বিতীয় ও তৃতীয় ধাপ মেনে নেবেন। এই ধরনের আপোস একটি বাস্তবসম্মত সমাধান হতে পারে। নবম অধ্যায়, অষ্টম চ্যালেঞ্জ, এমপিওভুক্ত ও অন্যান্য সংযুক্ত বেতনের জটিলতা। দর্শক, সরকারি কর্মচারীদের বেতন বাড়লে তার সাথে আরও অনেক কিছু সংযুক্ত। এটা এক ধরনের শৃঙ্খল প্রতিক্রিয়া। পে স্কেল বাস্তবায়ন হলে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদেরও বেতন সমন্বয় করতে হবে। এখানে 5 লাখ মানুষ। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, তাদের বেতনেও প্রভাব পড়বে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কর্মচারীরাও দাবি তুলবেন। স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর কর্মচারীরাও আন্দোলনে নামবেন। মানে সরকারি কর্মচারীদের পে স্কেল শুধু তাদের বিষয় নয়, এটা একটি বড় ঢেউ যা অনেক দিকে ছড়িয়ে পড়ে। সমাধান কি হতে পারে? একটি সমন্বিত পরিকল্পনা দরকার, যেখানে সরকারি কর্মচারীদের সাথে একই সময়ে বা সামান্য পরে এমপিও ও অন্যান্য বেতনেও সমন্বয় করা হবে। এতে আলাদা আলাদা আন্দোলনের ঝুঁকি কমবে। দশম অধ্যায়, নবম চ্যালেঞ্জ, গেজেটের আইনি জটিলতা। দর্শক, পে স্কেল বাস্তবায়নে একটি আইনি চ্যালেঞ্জও আছে। এটি নিয়ে সাধারণত কম আলোচনা হয়। একটি পে স্কেল গেজেট শুধু একটি ঘোষণা নয়, এটি একটি আইনি দলিল। এতে প্রতিটি গ্রেডের বেতনের হার, ভাতার পরিমাণ, কার্যকরের তারিখ সবকিছু সুনির্দিষ্টভাবে লেখা থাকে। এই গেজেট তৈরির জন্য আইন মন্ত্রণালয়ের অনুমোদন লাগে, অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন লাগে, মন্ত্রিপরিষদের অনুমোদন লাগে। কিছু ক্ষেত্রে প্রধান উপদেষ্টার অনুমোদন লাগতে পারে। এই ধাপগুলো পার হতে সময় লাগে। একটি ধাপে আটকে গেলে পুরো প্রক্রিয়া থেমে যায়। সমাধান কি হতে পারে? সমান্তরালভাবে প্রস্তুতি নেওয়াটা এখানে সমাধান। একটি দফতর রাজস্বের হিসাব করছে, আরেকটি গেজেটের ভাষা তৈরি করছে, আরেকটি আইনি যাচাই করছে। এভাবে একসাথে কাজ হলে সময় বাঁচে। কিন্তু এর জন্য দরকার শক্তিশালী কেন্দ্রীয় সমন্বয়। একাদশ অধ্যায়, দশম চ্যালেঞ্জ, জনসাধারণের মনে প্রত্যাশা বনাম বাস্তবতার দ্বন্দ্ব। দর্শক, এই চ্যালেঞ্জটা একটু অদৃশ্য কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। সোশ্যাল মিডিয়া ও ইউটিউবে নবম পে স্কেল নিয়ে এত আলোচনা হয়েছে, এত ভিডিও এসেছে যে কর্মচারীদের মধ্যে প্রত্যাশা অনেক উঁচুতে উঠে গেছে। অনেকে ভাবছেন পে স্কেল আসলেই বেতন 3-4 গুণ হয়ে যাবে। অনেকে ভাবছেন একটি বোনাসেই বাড়ির ঋণ শেষ হয়ে যাবে। এই অতিরিক্ত প্রত্যাশা পূরণ হলে ভালো, কিন্তু না হলে হতাশা আরও তীব্র হবে। এমনকি বাস্তবসম্মত পে স্কেলও প্রত্যাশার তুলনায় কম মনে হবে। সমাধান কি হতে পারে? সরকারকে স্বচ্ছভাবে যোগাযোগ করতে হবে। কতটা বাড়ছে, কিভাবে বাড়ছে, কবে বাড়ছে, এইসব তথ্য আগে থেকেই স্পষ্টভাবে জানালে মানুষ বাস্তবসম্মত প্রত্যাশা রাখতে পারবেন এবং প্রাপ্তিতে সন্তুষ্টি আসবে। দ্বাদশ অধ্যায়, সামগ্রিক বিশ্লেষণ, চ্যালেঞ্জ বড় কিন্তু অসম্ভব নয়। দর্শক, এতক্ষণ 10টি চ্যালেঞ্জের কথা বললাম। এগুলো শুনে হয়তো মনে হচ্ছে পে স্কেল বাস্তবায়ন অনেক কঠিন, কিন্তু এখানে একটু থামা দরকার। এই চ্যালেঞ্জগুলোর মধ্যে কোনোটাই অতিক্রমের বাইরে নয়। রাজস্ব বাড়ানো সম্ভব, প্রশাসনিক জটিলতা সমাধান সম্ভব, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব, কর্মচারীদের সাথে সংলাপ করা সম্ভব। বাংলাদেশ আগেও কঠিন সময়ে পে স্কেল বাস্তবায়ন করেছে। 1997 সালে দেশে রাজনৈতিক সংকট ছিল, তবু পে স্কেল এসেছে। 2009 সালে অর্থনৈতিক চাপ ছিল, তবু এসেছে। 2015 সালেও এসেছে, এবারও আসবে। প্রশ্ন হলো কতটা দ্রুত আসবে এবং কতটা সম্পূর্ণ আসবে। ত্রয়োদশ অধ্যায়, একটি বাস্তবসম্মত রোডম্যাপ, কিভাবে সব চ্যালেঞ্জ একসাথে মোকাবিলা করা যায়। দর্শক, এবার একটু সমাধানের দিকে মনোযোগ দিই। যদি সরকার সত্যিই কার্যকরভাবে পে স্কেল বাস্তবায়ন করতে চায়, তাহলে কি কি করতে হবে? প্রথম কাজ, রাজস্ব বাড়ানোর জরুরি পদক্ষেপ। এনবিআরকে শক্তিশালী করতে হবে। করজালের বাইরে থাকা ব্যবসাগুলোকে আওতায় আনতে হবে। বড় করদাতাদের কর ফাঁকি রোধ করতে হবে। এই কাজ শুরু হয়ে গেলে আগামী 1 থেকে 2 বছরে রাজস্ব আয় উল্লেখযোগ্য বাড়বে। দ্বিতীয় কাজ, অপ্রয়োজনীয় ব্যয় কমানো। সরকারের কিছু ব্যয় আছে যা অপ্রয়োজনীয় বা কম জরুরি। বড় ভবন নির্মাণ, বিদেশ সফর, অপ্রয়োজনীয় কমিটি, এসব কমিয়ে পে স্কেলের জন্য জায়গা তৈরি করা যায়।
তৃতীয় কাজ, দ্রুত গেজেট প্রকাশ। সমান্তরাল প্রক্রিয়ায় কাজ করে গেজেট দ্রুত করতে হবে। একটি উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন করে নির্দিষ্ট সময়ের মধ্যে গেজেট প্রকাশ নিশ্চিত করতে হবে। চতুর্থ কাজ, কর্মচারীদের সাথে সংলাপ। 3 ধাপের পরিকল্পনা নিয়ে কর্মচারী সংগঠনগুলোর সাথে আলোচনায় বসতে হবে। প্রথম ধাপে কতটা দেওয়া হবে সেটা নিয়ে একটি গ্রহণযোগ্য সমঝোতায় আসতে হবে। পঞ্চম কাজ, আইবাস সিস্টেম আপডেট। গেজেট আসার আগেই সিস্টেম প্রস্তুত রাখতে হবে, যাতে গেজেট আসার সাথে সাথেই পরের মাস থেকে নতুন বেতন চালু হয়। এই 5টি কাজ একসাথে হলে পে স্কেল বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা সম্ভব। সমাপনী দর্শক, নবম পে স্কেলের প্রতিটি আপডেট আমরা সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেব। সেই আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্টে জানান আজকের আলোচনায় কোন চ্যালেঞ্জটি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আল্লাহ হাফেজ।